ছাত্র জনতার রোশানলে ধ্বংসস্তূপ শেখ মুজিবের বাড়ি। জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি, সাবেক এমপি মন্ত্রী মেয়রদের বাসভবন তছনছ, ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা। শেখ মুজিব স্মৃতি জাদুঘর ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। ভারতে বসে হাসিনার বক্তব্যে ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে ঢাকার প্রতিবাদ। ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনায় ভারতের হাত আছে কিনা খতিয়ে দেখার পরামর্শ বিএনপি নেতা হাফিজের। নিষিদ্ধ ছাত্রলীগের বিচার দাবিতে ছাত্র দলের মিছিল। কোটাধারী ৬৫০০ প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল হাইকোর্টে। মেধার ভিত্তিতে পুনঃনিয়োগের নির্দেশ, প্রতিবাদে আদালতের সামনে বিক্ষোভ। এবং মিয়ানমারের সঙ্গে বাণিজ্যের চিন্তায় বান্দরবানের ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের উদ্যোগ, জানালেন উপদেষ্টা। লোকসান থাকে স্থলবন্দর বন্ধের কথা ভাবছে সরকার। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ছাত্র জনতার রোশানলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ি। ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা দিয়ে বুলডোজার কর্মসূচি চলছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা স্বৈরাচারীর প্রতীক আখ্যা দিয়ে এই ভবন ভেঙে ফেলায় সন্তুষ্ট তারা। একই সঙ্গে জায়গাটি জনকল্যাণে ব্যবহার করার দাবিও জানানো হয়। জুলাই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করার তাগিদ ছাত্র জনতার। ধানমন্ডি ৩২-এর ১০ নম্বর বাড়ি, যে ভবনের সামনের রাস্তাতেও প্রবেশ করতে পারতেন না সাধারণ মানুষ, তার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে উল্লাস ছাত্র জনতার। বুধবার রাত ৮টা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে থাকেন। এরপর রাত ১১টা থেকে এক্সক্যাভেটর দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। রাতভর চলে ভাঙার কাজ। সকালে বাড়ে কাজের গতি, অর্ধেকের বেশি অংশ গুঁড়িয়ে দিয়ে চলে যায় এক্সক্যাভেটরটি। স্বৈরাচারীর প্রতীক আখ্যা দিয়ে এই ভবন ভেঙে ফেলায় সন্তুষ্ট ছাত্র জনতা। আজকে ইতিহাসের সাক্ষী হতে আসলাম, কারণ হয়তো একদিন আমাদের ছেলেমেয়েরা এগুলো বইতে পড়বে, তখন হয়তো তাদেরকে বলতে পারবো যে না, আমি ওখানে ছিলাম। একটি শহীদের রক্তের বিনিময় হচ্ছে কি শেখ মুজিবের ইতিহাস বা শেখ হাসিনার ইতিহাস কি যে বেশি দামি? এমন রাজনীতি আমরা চাই না যে রাজনীতির কারণে একজন যাবে আর তার সব ধ্বংস হয়ে যাবে। আমাদের কষ্টের টাকা, আমাদের বাবা মায়ের কষ্টের টাকা যেভাবে তারা নিয়ে গিয়েছে, মানুষের অনেক ক্ষোভ রয়ে আছে এটার মধ্যে। আসলে শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমাদের দেশের স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখার জন্য যখন যেটা প্রয়োজন সেটাই সিদ্ধান্ত নেব এবং ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আগামীতে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে, এই কারণে স্বৈরাচারীর সব প্রতীক ধ্বংস করার দাবি সাধারণ মানুষের। একই সঙ্গে জায়গাটি জনকল্যাণে ব্যবহার করার দাবি জানান আগতরা। জুলাই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করারও তাগিদ তাদের। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে তারাও যেন এই থেকে শিক্ষা গ্রহণ করে। ফাঁসি ছাড়া কোনো পথ নাই, তার ফাঁসি হবে, তারপরে আমরা শান্তি পাবো। আমি মনে করি এই জায়গাটার একটা সুষ্ঠু ব্যবহার করা দরকার। ঘটনার সূত্রপাত বুধবার। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের ঘোষণার প্রতিবাদে মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। ধানমন্ডি ৩২-এর যেই ভবনের সামনের রাস্তাতেও সাধারণ মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন না, ছিল নিষেধাজ্ঞা। সেই ভবনটির ধ্বংসস্তূপে আজকে দাঁড়িয়ে আছেন ছাত্র জনতা। স্বৈরাচারের পতনের একটি নজির হয়ে থাকবে ধানমন্ডি ৩২-এর এই ভবন। আগামীর জন্য হয়ে থাকবে একটি শিক্ষার মাইল ফলক। ধানমন্ডি থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জেলায় জেলায় চলছে বুলডোজার কর্মসূচি। ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখার ঘোষণায় ঢাকার বাইরেও বাস্তবায়ন করা হয়েছে এই কর্মসূচি। গুড়িয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর বাসভবন। এছাড়াও আওয়ামী লীগ নেতা হানিফ, হেলাল, তোফায়েল, সাদিক সহ দেশের বিভিন্ন স্থানে সাবেক এমপি, মন্ত্রী, মেয়রদের বাসভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। কথা বলার অধিকার, আমাদের ভোটাধিকার এরা কেড়ে নিছে। আমাদের এই আন্দোলনটা হচ্ছে ফ্যাসিবাদকে আবার আরেকবার লাল কার্ড দেখানো। কারণ হচ্ছে তারা যদি মাথা ছাড়া দিয়ে উঠতে চায়, আমরা তাদেরকে এভাবে আবার প্রতিরোধ করব। শেখ বাড়ি হিসেবে পরিচিত খুলনার শেরিবাংলা রোডে অবস্থিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। দোতলা বাড়িটি এখন ধ্বংসস্তূপ। তাদের ভয়তে অনেকে খুলনা শহরে থাকতে পারতো না। এই বাড়িতে বসে মানুষকে যেভাবে নির্যাতন, জুলুম, অত্যাচার করে গেছেন, এই জন্য এখানে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে শেখ মুজিবুর রহমানের মুরালেও ভাঙচুর চালানো হয়।
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বরিশাল শহরের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। রাতে বগুড়া রোডের বিলাসবহুল এই বাড়িতে আগুন দেয়া হয়। অপরদিকে শহরের কালীবাড়ি রোডে শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র শেরনিয়াবাজ সাদিক আব্দুল্লাহর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। আওয়ামী লীগের আরেক নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার গাজীপুর রোডের বাড়ি প্রিয় কুটিরে ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এদিকে কুষ্টিয়ায় শহরের পিটিআই রোডে মাহবুবুল আলম হানিফের বাড়িও গুঁড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। এছাড়া কুমিল্লায় সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। চন্দা বিশ্বাস, ববি, সময় সংবাদ। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে ক্রোধের বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, পালিয়ে যাওয়ার পরেও একই হুমকি ধামকির সুরে গণ অভ্যুত্থানে অংশ নেয় প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলায় এই বিশৃঙ্খলা হয়েছে বলে মনে করছে সরকার। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক বলেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। ভারতে বসে শেখ হাসিনার বিবৃতিতে ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে বলেও এ সময় জানান পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এটাকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখব, কিন্তু তারপরেও এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করতে হবে। ভারতকে আমরা লিখিতভাবে, আপনারা জানেন, লিখিতভাবে আমরা অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনায় ভারতের হস্তক্ষেপ আছে কিনা খতিয়ে দেখার পরামর্শ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদের। দলটির নেতাদের অভিযোগ, ভারতে বসে দেশে বিশৃঙ্খলা উস্কে দিচ্ছেন শেখ হাসিনা। ষড়যন্ত্র ঠেকাতে তাই দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান তাদের। ধানমন্ডি ৩২ আওয়ামী লীগের ইতিহাস বহন করছে শেখ মুজিবের বাসভবন ও জাদুঘর। গণহত্যার অভিযোগে বিতাড়িত শেখ হাসিনা ও পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই ছাত্র জনতার রোষানলে গুড়িয়ে দেওয়া হয় ভবনটি। রাজনৈতিক মহলে এর প্রতিক্রিয়া কি? অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিরই বা কি অবস্থান এই ইস্যুতে? এখনই মুখ খুলতে না চাইলেও জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় দলটির নেতারা শঙ্কা প্রকাশ করেন দেশ ভালো দিকে যাচ্ছে না। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দিলে পরেই তখন আমরা মনে করব যে হ্যাঁ, সত্যিকার অর্থেই গণতন্ত্র এখন সঠিক একটা পথে উঠেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ধানমন্ডি ৩২-এর ভবন ভাঙার ইস্যুতে সরকারের ভূমিকা কি তা জানতে চান। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান, সেটি এখনো শেষ হয় নাই। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। গণতন্ত্র বিরোধীদের ষড়যন্ত্র অব্যাহত আছে দাবি করে মেজর হাফিজ বলেন, এই বছরের মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজন। সরকারকে এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। এই বছরের মধ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। জনগণ মত প্রকাশ করবে স্বাধীনভাবে, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি বেছে নেবেন। সংস্কারের নামে সময়ক্ষেপণ না করার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিস্টরা এখনো সক্রিয়, তাই হাসিনা বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন দেশি বিদেশি গণমাধ্যম।
প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়েছে, রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, ব্যাপক হারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিতে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও সভায় আলোচনা হয়েছে। গুরুত্ব পায় রমজানের লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টিও। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের প্রতিবাদে নজিরবিহীনভাবে আদালতের সামনেই বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। এজলাস ছাড়েন বিচারপতিরা। উচ্চ আদালতের দরজায় ধাক্কাধাক্কি, বিচারপতিদের উদ্দেশ্যে স্লোগান, বাতিল হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ প্রত্যাশীদের। নিয়োগ বাতিল হওয়াদের অনেকেই আদালতের বারান্দায় কান্নায় ভেঙে পড়েন। উত্তেজিত হয়ে আইনজীবী ও পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। তড়িঘড়ি করে এজলাস ছাড়েন বিচারপতিরা। ভেতর থেকে বন্ধ করে দেয়া হয় আদালতের দরজা, বাড়ানো হয় নিরাপত্তা। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন সর্বোচ্চ আদালত। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের ৬,৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তার মুখে পড়ে। বৃহস্পতিবার চূড়ান্ত রায়ে যা বাতিল করে দেন হাইকোর্ট। জুলাই বিপ্লবকে, স্পিরিটকে ধারণ করার জন্য যে সরকারের যে সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তই আজকে এই আদালতে আবার নতুন করে বাস্তবায়ন হলো। মেধার ভিত্তিতে তারা কেউ টিকে, তারাও ওই 93% মধ্যে তারাও থাকবে এবং যারা বর্তমানে রিটকারী তাদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে যারা আসবে তারাই নতুন করে রেজাল্টে তারা আসবে। এ রায়ের পরই বিক্ষুব্ধ হয়ে ওঠেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। তাদের দাবি, কোটা পদ্ধতি বাতিলের আগে যথাযথ নিয়ম মেনেই চাকরি নিশ্চিত হয় তাদের। 5 আগস্টের আগে আমাদের লিখিত এবং মৌখিক পরীক্ষা হয়ে যায়, আমাদের রেজাল্ট পুনরায় 93 তে দেওয়া হবে। গত 31শে অক্টোবর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 3 পার্বত্য জেলা বাদে সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন এই 6,500 জন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্যের চিন্তায় বান্দরবানের ঘুমথুমে স্থলবন্দর নির্মাণের কথা ভাবছে সরকার। একই সঙ্গে টেকনাফ স্থলবন্দরকে নৌবন্দরে পরিণত করা যায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শনকালে একথা জানিয়েছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সকালে নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দরের অকশন ও কার্ডশেড পরিদর্শনে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা বন্দর শ্রমিক দলের নেতাকর্মীরা উপদেষ্টার গাড়ি বহরের গতিরোধ করে দাবি দেওয়ার কথা তুলে ধরেন। এই সময় বন্দরের পতেঙ্গা ও নিউ মরিন কন্টেনার টার্মিনাল বেসরকারীকরণ চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানায় তারা। তবে দেশ ও শ্রমিক কল্যাণের বিরুদ্ধে যায় এমন কিছুই চট্টগ্রাম বন্দরে করা হবে না বলে শ্রমিকদের আশ্বস্ত করেন উপদেষ্টা। কোন যুক্তিতে আমাদের এই এনসিটিকে নিয়ে ষড়যন্ত্র চলছে? আমরা এনসিটিকে কোনো অবস্থাতে আমরা নিজস্ব অর্থায়নে তৈরি করে এনসিটি আমরা নিজেদের মানুষ দিয়ে, আমরা বন্দরের মানুষ দিয়ে এটিকে পরিচালনা করব। আমি আপনাকে অ্যাসুরেন্স দিতে পারি যে প্রধান উপদেষ্টা থেকে আমার সাথে আলাপ হয়েছে এবং আমরা একমত যে আমরা যা করব দেশের ভালোর জন্য, দেশের উন্নতির জন্য। পরে বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন নৌ উপদেষ্টা। এরপর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বলেন, মিয়ানমারের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্যের সম্ভাবনায় রাখাইন রাজ্যের কথা মাথায় রেখে টেকনাফে ঘুমধুমে স্থলবন্দর করার কথা চিন্তা করছে সরকার। সেই সঙ্গে টেকনাফ স্থলবন্দরকে নৌবন্দরে পরিণত করা যায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতের দিকে নজর রেখে দেখব যে সেখানে একটা ল্যান্ড পোর্ট করা যায় কিনা। আগামীতে মিয়ানমারে যাই থাকুক না কেন আমাদের সাথে রাখাইন স্টেটের একটা সম্পর্ক ছিল এবং থাকবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানের 8টি স্থলবন্দর যেগুলো থেকে কোনো আয় নেই সেগুলো বন্ধের চিন্তা ভাবনা করা হচ্ছে বলেও জানান নৌ উপদেষ্টা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার সহ 2 যাত্রীকে আটক করেছে গোয়েন্দা সংস্থা এনএসআই। এনএসআইয়ের তথ্য মতে গোপন সংবাদের ভিত্তিতে সকাল 8টা 26 মিনিটে দুবাইয়ের শারজা থেকে আসা আন্তর্জাতিক ফ্লাইট BG
252-তে তল্লাশি চালানো হয়। এ সময় ফ্লাইটের 2 যাত্রীকে তল্লাশি করে তাদের কাছ থেকে 17.5 কেজি ওজনের 120টি স্বর্ণের বার ও 4টি বলাকৃতির স্বর্ণের পিণ্ড জব্দ করা হয়। আটক করা হয় 2 যাত্রীকে। ফুলের রাজধানী যশোরের গদখালিতে জমে উঠেছে ফুলের বাজার। বসন্ত ভালোবাসা দিবসকে সামনে রেখে বাড়তে শুরু করেছে ফুলের দাম, আর এতে লাভবান হতে পারবেন বলে আশা চাষিদের। গোলাপ, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা, গাঁদা। ভোর হতেই যশোর বেনাপোল মহাসড়কের পাশে বাহারি সব ফুল নিয়ে বিক্রির জন্য দাঁড়িয়েছেন চাষিরা। হঠাৎ গরম পড়ায় ফুল ফুটে যাওয়ায় বাজারে ফুলের যোগানও বেশি। ফুলের দাম কিছুটা কম হলেও ঊর্ধ্বমুখী গোলাপের দাম। বসন্ত ও ভালোবাসা দিবসকে সামনে রেখে বাড়তে শুরু করেছে ফুলের দাম। 14 ফেব্রুয়ারি আসছে, ইনশাআল্লাহ সামনে দাম বাড়বে। আশা আছি যে ওই সময় যদি দাম বাড়ে তাহলে হয়তো কিছুটা লাভবান হব। ফুল চাষি সমিতির দাবি, যোগান বাড়লেও চাহিদা থাকায় ফুলের দাম পাচ্ছেন চাষিরা। এমন চাহিদা যদি থাকে তা ইনশাআল্লাহ আমরা এই 2-3 দিবসকে কেন্দ্র করে 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, আমরা 1 ফাল্গুন ইনশাআল্লাহ চাষিরা তাদের ক্ষতিটা পুষিয়ে নেবে। যশোরের গদখালি ও পানিসারা এলাকার প্রায় 600 হেক্টর জমিতে 13 ধরনের ফুলের চাষ করেন চাষিরা। সময় সংবাদ, যশোর। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। ছাত্র জনতার রোষানলে ধ্বংসস্তূপ শেখ মুজিবের বাড়ি। জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি। সাবেক এমপি মন্ত্রী মেয়রদের বাসভবন তছনছ, ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা। কোটাধারী 6,500 প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল হাইকোর্টের। মেধার ভিত্তিতে পুনর্নিয়োগের নির্দেশ। প্রতিবাদে আদালতের সামনেই বিক্ষোভ। এবং মিয়ানমারের সঙ্গে বাণিজ্যের চিন্তায় বান্দরবানের ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের উদ্যোগ, জানালেন উপদেষ্টা। লোকসান থাকায় স্থলবন্দর বন্ধের কথা ভাবছে সরকার। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।